তারই একটা ভারতীয় এজেন্ট আপনাদের বুকের উপর দাঁড়িয়ে ভালোবাসা নিয়ে কিভাবে একটা দেশকে জিম্মি করে, কিভাবে একটা দেশে ভারতীয়করণ প্রতিষ্ঠা করে, তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে দিতে আসছি। গতকালকে দুইটা স্বৈরাচারের ভারতীয় রয়ের এজেন্ট অন্যতম দুইটাকে গ্রেফতার করেছে তারা। সুস্পষ্টভাবে আমরা প্রমাণ পেয়েছি সন্তোষ শর্মা কিভাবে ভারতীয় রয়ের এজেন্ট হয়ে কাজ করে পত্রিকার সম্পাদকের ছদ্মবেশে বা আবরণে। এইটাই আমি আজকে আপনাদের সামনে অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ সময় অভিযোগ করেন অনেক কিছুতে জাতীয় পার্টিকে বাধ্য করেছিল আওয়ামী লীগ সরকার। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ। মুরগি কবির ধরা পড়েছে, সেই কারণে দেশের ভিতরে মনে হচ্ছে যে নতুনভাবে ঈদের উদযাপন চালু হয়ে গিয়েছে। ঈদের মতন আনন্দে আছে মনে হচ্ছে যে তরুণ সমাজ, যে মুরগি কবিরকে আটকানো হয়েছে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। এই যে সম্পূর্ণ দায় স্বীকার করছি। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জিত বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, একসাথে ভারতের রয়ের তিনজন এজেন্ট ধরা পড়েছে। দর্শক, কি তাদের পরিচয়, তারা কি এজেন্ডা নিয়ে বাংলাদেশে পা রেখেছে? দর্শক, অবশেষে সবকিছুই জানা যাবে। এমনকি তারা ঠিক কারা, তাদের নাম পরিচয় কি, দর্শক সবকিছুই জানতে পারবেন। এমনকি তার কিছুটা অংশবিশেষও কিন্তু আমি ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়েছি। এমনকি এরই সাথে সাথে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে নাকি করেনি। দর্শক, সেই বিষয়টিকে কেন্দ্র করে একটি সুন্দর সমাধান আজকের এই নিউজটিতে দেওয়া হয়েছে। দর্শক, এরই সাথে সাথে বহুল আলোচিত এবং সমালোচিত কবি এবং সাহিত্যিক মুরগি কবির, দর্শক যার কিনা হাত রয়েছে হেফাজত ইসলামের উপর যে তাণ্ডবটি চালানো হয়েছিল সেই তাণ্ডবের সাথে। দর্শক, তাই বলবো আপনারা এই লোকটার ঠিক কি শাস্তি চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এমনকি এরই সাথে সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ক্ষমা চেয়েছেন। এখন আপনারা বলবেন আসলে তাকে ক্ষমা করা উচিত হবে কিনা দর্শক, নাকি তার শাস্তি চান ঠিক যেভাবে আওয়ামী লীগকে শাস্তি দেওয়া হবে সেভাবেই? দর্শক, সেটিও জানাবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। স্বৈরাচার, ফ্যাসিস্ট, লুটপাটকারী, স্বাধীনতা বিরোধী ভারতীয় এজেন্ট সরকারের আমলে অনেকগুলা এজেন্ট তারা নিয়োগ করেছিল বাংলাদেশকে ভারতীয়করণের উদ্দেশ্যে। প্রত্যেকটা সেক্টরে ভারতীয় এজেন্টদেরকে তারা ঢুকিয়ে দিয়েছিল। শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সংস্কৃতি অঙ্গনে, ক্রীড়া অঙ্গনে, রাজনীতিতে, সচিবালয়ে, সংসদ ভবনে, গণভবনে, বঙ্গভবনে, বিদেশি মিশনে, কোথায় ছিল না তারা? প্রত্যেকটা জায়গায় এই ভারতীয় এজেন্টরা নিয়োগ পেয়েছিল। তারই একটা ভারতীয় এজেন্ট আপনাদের বুকের উপর দাঁড়িয়ে ভালোবাসা নিয়ে কিভাবে একটা দেশকে জিম্মি করে, কিভাবে একটা দেশে ভারতীয়করণ প্রতিষ্ঠা করে, তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে দিতে আসছি এবং প্রমাণ তুলে ধরতে চাই আপনাদের সামনে। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। যারা যেখানে আছেন, কালবেলা পত্রিকা, আপনারা জানেন যে পত্রিকা অঙ্গনে বা মিডিয়াতে এই স্বৈরাচারী সরকারকে যারা সহযোগিতা করেছিলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে মিডিয়া অঙ্গন সবচেয়ে বেশি দায়ী এই স্বৈরাচারকে ক্ষমতায় রাখার জন্য। গতকালকে দুইটা স্বৈরাচারের ভারতীয় রয়ের এজেন্ট অন্যতম দুইটাকে গ্রেফতার করেছে তারা, যদিও এর আগেই গ্রেফতার করেছেন বলে আমরা শুনেছিলাম। গতকাল তারা গ্রেফতার দেখিয়েছেন আবার নতুন করে। শ্যামল দত্ত এবং বুড়ে কাগজের আপনার শ্যামল দত্ত এবং আপনার ২১ টেলিভিশনের আপনার এই মোজাম্মেল বাবু, ঠিক তারই মতো আরেকটা পত্রিকা খালবেলা, 1 বছর থেকে সম্ভবত খালবেলা বাংলাদেশে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। সেই কালবেলা পত্রিকাকে নিয়ে আজকে আমার পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা ভারতীয় রয়ের এজেন্ট। আমি বলি নাই, আমি অনেক আগে বলছি, আপনারা অনেকেই বলছেন। বাংলাদেশের একমাত্র পত্রিকা যা ভারতীয় হাইকমিশনের অর্থায়নে, ভারতীয় হাইকমিশনের রয়ের এজেন্টদের নির্দেশনায় পত্রিকাটা প্রচারিত হয় এবং এখানে বিভাজন সৃষ্টির থেকে শুরু করে গোয়েন্দাগিরি, গোয়েন্দাবৃত্তির থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে এই পত্রিকার
আপনার ভূমিকা এবং সংশ্লিষ্টতা আমরা অনেক আগেই জেনেছিলাম, কিন্তু এবার সুস্পষ্টভাবে আমরা প্রমাণ পেয়েছি। কালবেলা পত্রিকার কার্যক্রম নিজ চোখে শুনুন, নিজ চোখে দেখুন। কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা কিভাবে ভারতীয় রয়ের এজেন্ট হয়ে কাজ করে পত্রিকার সম্পাদকের ছদ্মবেশে বা আবরণে, এইটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার এই লাইভ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং সেই কালবেলা আজকে প্রমাণ হয়েছে, আমরা যে বলেছিলাম। এবং আরেকটা শাহবাগীকে দেখলাম প্রমোট করতেছে আজকেও। আপনি দেখেন তার উদ্দেশ্যটা দেখেন এবং তার কার্যক্রমগুলো দেখবেন। আমি বলছি না কখনো কোনো শাহবাগীকে, কোনো নাস্তিককে ভারতীয় রয়ের এজেন্ট যদি কোনোদিন থেকে তাকে এদেরকে বিশ্বাস করবে না। যারা বিশ্বাস করবেন ইউল বি ব্যাক বাইক, মানে বাইক, আপনার বাইক ব্যাক বাই দেম ইভেন্চুয়ালি। এবং আজকে তারই প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। শুনুন, মুফতি ইজাজ সাহেব কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মাকে নিয়ে কি বোমাটা ফাটালেন আপনারা। মনোযোগ দিয়ে শুনুন, নিজের মানে কানে শুনুন, দেখুন। কালবেলা পত্রিকার শুনেন, মনোযোগ দিয়ে শুনুন। পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি এই কান্ট্রির ম্যানেজারের পক্ষ থেকে, স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি এসে আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল। ওয়াও, ক্যান ইউ ইমাজিন দিস? সন্তোষ শর্মা ভারতীয় রয়ের এজেন্ট। আমি সরকারকে বলবো অনতিবিলম্বে ভারতীয় রয়ের দ্বারা পরিচালিত কোনো পত্রিকা আমরা বাংলাদেশে পরিচালিত হোক সেটা দেখতে চাই না। এই সরকারের প্রতি আমি অনুরোধ করলাম, নির্দেশ দিলাম, যারা আছেন বর্তমানে কালবেলাকে যেন বাংলাদেশে না দেখি, এবং কালবেলার সম্পাদককে যেখানে পাবেন দৌড়িয়ে দিবেন পুলিশের কাছে। আর আমি হুজুর, আমি আপনাকে বলছি, মামলা করবেন আপনি, যত টাকা লাগে আপনার এই মামলার। আমি মাসুম রহমান মাসুম, অন রেকর্ড, অন লাইভ, আই এম টেলিং ইউ এবং আমি অ্যানাউন্সিং ইউ, I would take care of everything, any cost related to this case, and please do that, go forward, and I'm there, and when I say something I fulfill it, I mean whatsoever. So আমি এতটুকু বলবো, হুজুরকে আমার বক্তব্যটা পৌঁছে দিবেন। এর বিরুদ্ধে মামলা হোক, ভারতের এই রয়্যাল এজেন্ট যেন কোনো অবস্থাতে দেশ ছেড়ে পালাতে না পারে। আমি স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি এবং যারা আছেন সেনাবাহিনীর প্রধান, এদেরকে বলবো, না হলে কিন্তু আমি আমার উলঙ্গ রূপ আপনারা এখনো দেখেন না, আমি দেখবেন আপনারা। আমি আপনাদেরকে, আপনাদের একজন অন্ধভক্ত ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূস স্যার থেকে শুরু করে যারা আছেন তাদের আমি এখন পর্যন্ত আপনাদের সমালোচনা করি নাই। বাকি সোশ্যাল মিডিয়ার যত বড় বড় ইউটিউবার আছে তারা এই কালবেলা পত্রিকার টাকা খেয়ে এবং এই আরেকটা দলের দালালি করতে গিয়ে এই সরকারকে নোংরাভাবে সমালোচনা করতে দিল। এই সরকার ব্যর্থ হয় আর তাদের দালালি পুরস্কার হিসাবে অন্য দল যারা আছে তারা দেন, সেটাই তারা করতেছে। এবং বাংলাদেশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করে, বাংলাদেশ চিরতরে ফেল করবে। এবং মনে রাখবেন, যারা দালালি করতেছে বর্তমানে, অন্য কোনো দল আসলে যুক্তরাষ্ট্র কোনোদিন সাপোর্ট দেবে না। গতকাল তারা বলে গেছে এই মুহূর্তে। ততক্ষণ পর্যন্ত এই রিফর্মস এবং বাকি কাজগুলা এই সরকার কমপ্লিট না করতে পারে, জোর করতে পারবেন, প্রেশার দিতে পারবেন, ক্ষমতা আসলে এদের কাছ থেকে কোনো সাপোর্ট এরা দিবে না। এটাই তারা ক্লিয়ারলি বলে দিয়েছে। তারা চায় এই সরকার কমপক্ষে কয়েকদিন থাকুক, আলোচনা ভিত্তিতে এদের সাথে কোঅপারেশন করে অপেক্ষা করুন নির্বাচনের জন্য। উই হ্যাভ টু গো ব্যাক টু ডেমোক্রেসি। বাট এর আগে প্রেশার দিবেন, মরবেন। মানুষের কমেন্টসগুলো আমি প্রত্যেকটা জায়গায় দেখতেছি, পড়তেছি আজকে। মানুষ পছন্দ করতেছে না নির্বাচনী কোনো কথাই এখন বলা। সুতরাং বি কেয়ারফুল, যারা আছেন ওয়াইজ পলিটিক্স করেন, ভবিষ্যৎ আপনার সুফল পাবেন, না হলে অন্ধকারে নিমজ্জিত হবেন ওই আওয়ামী লীগের মতো। আমি এই এতটুকু বলি যে এই কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে অনতিবিলম্বে গ্রেফতারের আহ্বান জানাই সরকারকে। যদি কালবেলার সম্পাদক, আমি বলছি, যদি কালবেলার সম্পাদক আমি কোথাও কাছে পাই, আমি তাকে কান ধরে উঠবোস করাবো এবং অনতিবিলম্বে দর্শককে বলবো, কালবেলার পত্রিকা অফিস তালা দিন, বন্ধ করে দিন এদের প্রকাশনা। এরা ভারতীয় রয়ের হয়ে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে প্রতি মুহূর্তে লিপ্ত। এবং এইদের মধ্যে যত এজেন্ট আছে মিডিয়ার মধ্যে, আমি বললাম গত আমার আর্লিয়ার যে এই শ্যামল দত্ত এবং এবং এই আপনার মুজাম্মেল বাবু গ্যাংরা, ফারজানা রূপা এবং আরো যারা আছেন, শাকিল তাকিল সহ যারা আছেন, এরাই ছিল বর্তমানে। এবং আমি আজকে সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন, আপনারা I draw your attention, I would see what kind of reactions you put in, I mean against কালবেলা এবং সন্তোষ শর্মা। I want to see that. যদি না দেখি উলঙ্গ অবস্থায় আপনাদেরকে আমি ধরবো, আমি পাকড়াও করবো। এবং আমি যাদেরকে ধরেছি অতীতে, যত বড় ইউটিউবার আপনার ফেসবুকে হন না কেন, আমার হাত থেকে রক্ষা পান নাই। আমি যাদেরকে ধরেছি তাদেরকে নামিয়ে এনেছিলাম কোনো না কোনো ভাবে। এটা আমি প্রমাণ করেছি এবং আমি এইবার শুরু করবো আপনাদের বিরুদ্ধে। আমি দেখতে চাই কোথায় আছেন আপনারা, কি করেন, এবং এই ভারতীয় এজেন্টদের বিরুদ্ধে কারা কারা বক্তব্য রাখেন আমি দেখতে চাই। এবং যদি কালবেলার কোনো সম্পাদক আমি নিউ ইয়র্কে পাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আসে, খান ধরে উঠবোস করাবো লাইভে, এটা বলে দিলাম ইন অ্যাডভান্স। এবং কালবেলার সম্পাদককে পান, অনতিবিলম্বে ধরে কোনো দুলাই দিয়ে পুলিশের কাছে আপনারা সমর্পণ করুন। এটা আপনাদের দায়িত্ব। দেশ বিরোধী কর্মকাণ্ডে কালবেলা জড়িত, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ সময় অভিযোগ করেন, অনেক কিছুতে জাতীয় পার্টিকে বাধ্য করেছিল আওয়ামী লীগ সরকার। দ্বাদশ নির্বাচনে তার দল বাধ্য হয়ে অংশ নিয়েছিল বলেও মন্তব্য করেন জিএম কাদের। বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। 90-এর দশক থেকে সকল সরকার দ্বারা জাপা নির্যাতিত হয়েছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। আমাদেরকে একেবারে ফিজিক্যালি জোর করে নির্বাচনে আনা হচ্ছে। তারপরে যখন আমরা নির্বাচনে গেছি, নির্বাচনে যাওয়ার আগের থেকেই আমরা সম্পূর্ণভাবে বলেছি নির্বাচন সঠিক হচ্ছে না এবং নির্বাচন সঠিক হবে না। তার পরবর্তীকালে নির্বাচনের পরে আমরা একই কথা বলে গেছি এবং তারপর থেকে সমানে আওয়ামী লীগ সরকারের যত রকম দুর্নীতি, যত রকম অনিয়ম,
যেটা আমাদের চেয়ে প্রকাশ্য হবে আর এত সরাসরি হবে আমার মনে হয় কোনো রাজনৈতিক নেতারা বলতে বলেননি। মুরগি কবির ধরা পড়েছে, সেই কারণে দেশের ভিতরে মনে হচ্ছে যে নতুনভাবে ঈদের উদযাপন চালু হয়ে গিয়েছে। ঈদের মতন আনন্দে আছে মনে হচ্ছে যে তরুণ সমাজ, যে মুরগি কবিরকে আটকানো হয়েছে। এই মুরগি কবিরকে হেফাজতে ইসলামের এই যে বিশাল জনসমাবেশে এই যে রাতের আধারে ইলেকট্রিসিটি বন্ধ করে যে ছাত্রদেরকে, মাদ্রাসার নিরীহ ছাত্র এবং শিক্ষকদেরকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার মূল হোতা হিসাবে, বড় আসামি হিসাবে তাকে নাকি গ্রেফতার করা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যে মুরগি কবিরের মতন একটা মুরগিকে ধরা হয়েছে। এবার তাকে শিক্ষাবাব বানানো হোক। বাংলাদেশের মানুষ তাকে শিক্ষাবাব হিসাবেই খেতে চা বা পেতে চা, দেখতে চা। জনগণের কাছে ছেড়ে দিলে তাকে যে কোনো মুহূর্তে শিক্ষাবাব হিসাবে জনগণ তাকে ব্যবহার করবে। প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষকে কম যন্ত্রণা দেয় নাই এই মুরগি কবির। তাই মুরগি কবিরের উপর মানুষের খুব, মানুষের যে জ্বালা, মানুষের যে যন্ত্রণা, এটা আমি বিলিভ করি, বিশ্বাস করি। কারণ মানুষ যেভাবে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় যেভাবে মুরগি কবিরকে নিয়ে নেমে পড়েছে, মনে হয় যে শেখ হাসিনার কোনো বাচ্চাকে ধরতে পেরেছে। মনে হচ্ছে যে এটা শেখ হাসিনার পোলা বা শেখ হাসিনার একেবারে কাছের কাউকে ধরতে পেরেছে, যেই কারণে মানুষের ভিতরে একটা আনন্দের জোয়ার বা আনন্দের উৎসাহ, উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি মুরগি কবিরকে ধরার পরে। তাই মুরগি কবিরের মানে কঠিন শাস্তির মুখামুখি করা হবে, এটা আমি প্রত্যাশা করি, আমি আশা করি এবং বিশ্বাস করি, বিলিভ করি যে মুরগি কবিরকে যে ধরা হয়েছে তাকে কালকেই রিমান্ডে নেওয়া হবে, আদালতে উঠানো হবে এবং এই রিমান্ড আদালত থেকেই আমরা দেখতে পাবো যে তার এই সারা জীবন একজন রাজাকার নিজে হয়ে, রাজাকারের তকমা দিয়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির ব্যাপারে তার ছিল চরম ভূমিকা। যে জামাতের শীর্ষ নেতারা নাকি দর্শন করেছে, নারী নির্যাতন করেছে, আর সে নাকি তখন মুরগি সাপ্লাই দিয়েছে এই পাকিস্তান সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে। তাই মুরগি বিক্রেতা, এই মুরগি সাপ্লাই দাতা ছিলেন আসল রাজাকার। আর আসল রাজাকার সে নিজেকে মুক্তিযোদ্ধা বানিয়ে নকল মানুষদেরকে রাজাকার বানিয়ে, যারা রিয়েল বাংলাদেশের কোনো মানুষের ক্ষয়ক্ষতি করে নাই, কিন্তু যুদ্ধের সময় যে কোনো কারণে তাদের মতের দ্বিমত ছিল বঙ্গবন্ধুর সাথে, জামাতের মতের মিল হয় নাই আওয়ামী লীগের সাথে। কারণ তখনকার সময়ের জামাতের আমির অধ্যাপক গোলাম আজম সাহেব বুঝতে পেরেছিলেন যে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের পেটে ঢুকে যাব। এই কথাটা সাংবাদিক নুরুল কবির সাহেব একটি টকশোতে বলেছিলেন যে বাংলার জনগণ ৪৫ বছর পরে বুঝতে পেরেছে যে আসলে পাকিস্তান থেকে আলাদা করে এটা ভারত গিলে খাবে। যেই কথাটা জামাতের আমির অধ্যাপক গোলাম আজম সাহেব ৪৫ বছর আগে বুঝতে পেরেছিল, সেই কথাটা আমরা বুঝতে পেরেছি ৪৫ বছর পরে। আর আজকের শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার ভিতরে 100% প্রমাণ করলো এরা ভারতীয় রাজাকার। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি, এই আলাপ মাঝে মাঝে উঠছে এবং গতকালও আমরা খেয়াল করেছি এটা আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে। ঘটনা হচ্ছে একটা পদত্যাগ পত্র অনলাইনে ছড়িয়ে পড়ে এবং আমরা অনেকে জেনে না বুঝে এটাকে শেয়ার করেছি। পদত্যাগ পত্রটা পড়লে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এটা একটা ফেক পদত্যাগ পত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি এবং এটার প্রতিক্রিয়া আওয়ামী লীগ যা বলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি বলে মনে করি। আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা আওয়ামী লীগ থেকে না, আওয়ামী লীগের কাছে পরে এসছে, বরং আমরা কেউ কেউ এক ধরনের ভীতি তৈরি করার জন্য, বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান লেখার যৌক্তিকতা তৈরির জন্য, ন্যারেটিভ তৈরির জন্য আমাদের কেউ কেউ এই আলাপটা সামনে এনেছেন। যারা এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করেছেন, এমন অনেক মানুষও এই ধরনের আলাপ সামনে এনেছেন যে তার পদত্যাগ পত্রকে আমরা কেউ দেখেছি। এই আলাপটা একেবারে অহেতুক, একেবারে অহেতুক। এবং এই আলাপ করে আমরাই এক ধরনের লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা ম্যাটার করে, এবং সেইটার উপরে ভিত্তি করে শেখ হাসিনা আবার ফিরে আসবেন, উনি তেমন নিজে বলেছেন উনি কাছাকাছি আছেন এবং চট করে ফিরে আসবেন, সেই ধরনের কথাবার্তা চলছেই। গতকাল যে পদত্যাগ পত্রটা প্রকাশিত হয়েছে আমাদের সামনে, মানে ওখানে যে ধরনের ভাষা আছে এরকম, আমি একটু পড়ি, এটা রেকর্ড হিসাবে থাকুক। আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। তারপর তিনি সেবা করে সুযোগ পেয়েছেন, বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনার প্রমাণ করে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের প্রয়োজন বা অন্য নেতৃত্বের প্রয়োজন ইত্যাদি ইত্যাদি। তারপর বলছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা লিখে পদত্যাগ করবেন বলে আমরা কেউ কেউ বিশ্বাস করেছি। এটা হতে পারে না, ভাষা ইজ ভেরি ক্লিয়ার, কারণ আমরা যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের সামনে আছে এবং এটা বিশ্বাসযোগ্য। শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ
হাজার হাজার মানুষ হত্যা করে হলেও তার ইগো স্যাটিসফাই করবে, তিনি ক্ষমতায় থাকতে চাইবেন এবং তিনি সেটা চেয়েছিলেনও। আমরা জানি যে সেনা প্রধান শেষ পর্যন্ত অ্যাগ্রি করেননি, তিনি তার আত্মীয়দের মাধ্যমে তাকে ম্যানেজ করেছেন। তো এই পদত্যাগ পত্রের প্রতিবাদ করেছে আওয়ামী লীগ। তারা বলছে, ভেরিফাইড ফেসবুকে একটা পোস্টে বলছে শেখ হাসিনার পদত্যাগ পত্র সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করেছে এবং দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগ পত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। বলা হয়েছে এখানে কি কারণ দেখিয়েছে, মুজিব বর্ষের লোগো যেটা 21 সালে শেষ হয়ে গেছে, অত্যন্ত অস্পষ্ট, যা ভাষা যা মনে চায় তাই লিখে পাবলিশ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং আরো কারণ যে তার সিগনেচারটা নেওয়া হয়েছে গুগল থেকে, পিক্সেলের ডিফারেন্স আছে ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। হ্যাঁ, এটা পদত্যাগ করেনি। তো আওয়ামী লীগ তো মনে করে শেখ হাসিনা পদত্যাগ করেনি, শেখ হাসিনা নিজেও বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। আমাদের ওই অডিও ক্লিপটা সামনাসামনি এসছে। তো তা যদি হয়ে থাকে, আওয়ামী লীগের তো এখন চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে আসা, তাই না? শেখ হাসিনা আসবেন, শেখ হাসিনা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তাদের প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় আছেন। আমাদের দেশের যে অংশটা জনাব চুপ্পুর প্রেসিডেন্ট থাকা নিয়ে যথেষ্ট ওয়ারিড, তারাও মনে করেন এটা নিয়ে কিছু হতে পারে। তো আমি তো বলি ঠিক আছে, জনাব চুপ্পু তো এখনো ক্ষমতায় আছেন, সুতরাং বর্তমান সরকারকে তিনি অবৈধ দাবি করুক এবং শেখ হাসিনা মানে অবৈধ বলেনি এটাকে বাতিল করে দিক এবং শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হোক। আওয়ামী লীগের তো তাই চাওয়া উচিত। তো তারা একটু করুন ব্যাপারটা, আমরা একটু দেখি এবং শেখ হাসিনা একটু আসুক। শেখ হাসিনা যখন দেশে আসবেন বলেছিলেন, তখনও এই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে মানুষটা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেছেন, সেই মানুষটা বাংলাদেশে ফিরে আসবেন, এটা হবার কোনো কারণ কোনোভাবেই নেই, এটা হতে পারে না। এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন রেখেছেন এবং আওয়ামী লীগও তাদের জায়গা থেকে যা বলছে, তাহলে তো আমরা এই আহ্বান তাদেরকে জানাতে চাই যে তারা তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক, নিয়ে এসে বসিয়ে দিক ক্ষমতায়। চুপ্পু আছেন, চুপ্পু ঘোষণা করে দিক। এবং সবচেয়ে বড় কথা, ভারত আছে ইন জেনারেল, আমরা ভারতীয় সরকার বলছি না, ভারতের একটা বড় অংশের মানুষ, সরকার, বিরোধী দল, রাহুল গান্ধী সহ, তারা শেখ হাসিনার প্রতি তাদের প্রীতি এখনো যায়নি। আসলে এটা খুব অস্বাভাবিক হয়তো না, ভারতের মতো একটা অপরিণামদর্শী রাষ্ট্র, এটা একটা অপরিণামদর্শী রাষ্ট্র, তারা যেইভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, তার যে পরিমাণ ইউটিলিটি ছিল, তাকে স্লেভের মতো ইউজ করে, সেই ইউটিলিটি তো আসলে আর কেউ দেবে না। প্র্যাকটিক্যাল দেশ হলে তারা মনে করতো আমরা যতদিন যা করেছি আমরা ভবিষ্যতে আমাদের নিজেদেরকে ঠিকঠাক করে নেই, কিন্তু সেটাই তারা যাবে না, তারা একই রকম স্লেভ চায়। তো ফাইন, ভারত তো এখনো এই সরকারের সাথে খুব পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ সম্পর্কের দিকে যাচ্ছে না, হাঁটছে না, তাহলে ভারতও তাদের সাথে আছে, তারা ভারতকে সাথে নিয়ে, তাদের প্রভু ভারতকে সাথে নিয়ে তারা খুব সহজেই এই কাজগুলো করতে পারে। কেন করছে না? দে শুড ট্রাই ফর দ্যাট। আর আমাদের দেশে যারা শেখ হাসিনার পদত্যাগ করেছেন কি করেননি ধরনের কথা বলছেন, প্রমাণ আছে কিনা, চিঠি দেখেছেন কিনা, পদত্যাগ পত্র দেখেছেন কিনা ধরনের কথাবার্তা বলছেন, তাদেরকে একটা কথা খুব ক্লিয়ারলি বলে রাখা দরকার আছে। এই কুতর্কগুলো তুলে আওয়ামী লীগের হাতে আসলে সুযোগ করা হচ্ছে, সুযোগ তুলে দেওয়া হচ্ছে। সংবিধান পুনর্লেখন করার জন্য যদি কারো চিন্তা থাকে, ইচ্ছা থাকে, সেটার জন্য এই অহেতুক ফোবিয়াগুলো তৈরি করার কোনো কারণ নেই। কারণ খুব স্পষ্ট, ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে শেখ হাসিনা জেনুইনলি পদত্যাগ পত্র স্বাক্ষর করেছেন, দিয়েছেন, রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে ভারতে পালিয়েছেন। তাতে কি হয়ে গেল? তাতে কি আসলো গেল? কিছু আসলো গেল না। উনি আবার ফিরে আসলে সেটার জন্য প্রসেস বের করি, এমনকি ইভেন আমরা যদি এর মধ্যে আমাদের কনস্টিটিউশন পুরো নতুন করে লিখি, তারপরও শেখ হাসিনা যদি শেষ পর্যন্ত সফল হয়, আমরা ব্যর্থ হই, তিনি ফিরে আসবেন এবং তাতে আমাদের যা বিপদ ঘটার সেটাই ঘটাবেন। আমি কনস্টিটিউশন ব্যাখ্যা করে এটা আপনাদেরকে প্রমাণ করে দেব। সুতরাং বিষয়টা আসলে এই কনস্টিটিউশন, পদত্যাগ এগুলো না, বিষয়টা হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের কাছে আমরা পরাজিত হব না জিতবো, সেটা হলো মূল ইস্যু। তিনি আসবেন কিনা, আমাদেরকে ঝোলাবেন কিনা, ডিপেন্ড করে সেটার উপরে। অহেতুক এই পদত্যাগ করেছেন কি করেননি, কারণ আমি আগেই বলেছি আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সে যে সরকারটাকে বৈধ বলা হয়েছে, তারপরও আমরা ওই একই আলাপটা আসলে উপসর্গ হিসেবে এসছে। তারা যেটা চান সেটা হচ্ছে এটাকে সামনে রেখে বর্তমান কনস্টিটিউশন বাতিল করে নতুন কনস্টিটিউশন লেখার চেষ্টা করা, সেটা হলো তাদের মূল উদ্দেশ্যের জায়গা। সেই উদ্দেশ্যটা সফল করতে গিয়ে তারা এই ধরনের চেষ্টা করছেন, খুবই ভুল চর্চা। আর আওয়ামী লীগ তারা তাদের মতো করে চেষ্টা করুক, শেখ হাসিনাকে এনে ধরে বেঁধে প্রধানমন্ত্রী বানিয়ে দিক, আমরা একটু দেখি। এরা না আসলে এই ব্যাপারে যত কম কথা বলবে তাদের মানিজ্য তত থাকবে। শেখ হাসিনা যতবার বলবে ততবার এই দেশের জনগণের সামনে এটা উদ্ভাসিত হয়ে উঠবে দেশের সব আওয়ামী লীগের নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে রেখে তিনি পালিয়ে গেছেন জাস্ট নিজে বাঁচার জন্য। কারণ অকল্পনীয় পরিমাণ সম্পদ তারা পাচার করেছেন, আমাদের সামনে এখন সব তথ্য আসছে। তার সন্তান কি করেছেন, তিনি কি করেছেন, তার বোন শেখ রেহানা কি করেছেন, সব তথ্য আমাদের সামনে আছে। এটা করে তিনি পালিয়ে গেছেন এবং এই পালিয়ে যাওয়া এইখানকার সবাইকে বিপদে ফেলেছেন। যেখানে প্রচুর নেতাকর্মী, টপ লিডাররা বিভিন্ন সময় পত্রপত্রিকার সাথে, ভারতীয় পত্রিকার সাথে তারা এই
ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। কারণ এটা তো সত্য, তারা বহুজন শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাবেন এবং শেখ হাসিনা ক্ষমতায় রাখার জন্য তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মারাত্মক রকম সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। শেষ মুহূর্তে তাদের কাছে এগুলো জানানো হয়নি। কথা ছিল তাদের চুপচাপ থাকা, এবং সত্যিকার অর্থে আমরা যদি কেউ ফ্রি পরামর্শ দিই, আওয়ামী লীগের উচিত হতো শেখ পরিবারকে বাদ দিয়ে তাদের দলকে কোনো না কোনোভাবে রিঅর্গানাইজ করা, রিস্ট্রাকচার করা। সেটা তাদের জন্য লিস্টে একটা সুবিধার জায়গা ছিল, কিন্তু তারা একই ভুল পথে চলছে এবং তাতে তাদের ভবিষ্যৎ আরো ধ্বংস হচ্ছে। তারা করুক, তারা তাদেরকে তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখনো পদত্যাগ করেননি, যিনি কনস্টিটিউশনালি নাকি এখনো প্রধানমন্ত্রী, তাকে আনুক, আমরা একটু দেখতে চাই তাদের বুকের পাটা কত। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।